আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে, তোমরা জানো যে তোমাদের পরীক্ষা ডেট হয়ে গেছে। সেই হিসেবে যে সিলেবাসের উপরে আমি পরীক্ষা নেব সেই সিলেবাস ধরেই আমরা পড়বো। আমরা মোট 5টি অধ্যায়ের উপরে পরীক্ষা নেব: গৃহ ব্যবস্থাপনা, গৃহ ব্যবস্থাপনার ধাপ, গৃহের সম্পদ ব্যবহার, বস্ত্র ও পরিচ্ছদ এবং ফ্যাশন ও ডিজাইন। আমি ক্লাসে ইতিমধ্যে এই যে 5 অধ্যায়ের উপরে পরীক্ষা নিচ্ছি সেই অধ্যায়ে সংক্ষিপ্ত প্রশ্ন, সম্ভাব্য প্রশ্ন এবং উত্তর আমি দিয়ে দিয়েছি। আশা করি তোমরা ক্লাসে সবাই ছিলে এবং সেখান থেকে সবাই পেয়ে গিয়েছো। আর যারা পাও নাই তারা ক্লাসে এসে বা আমার সাথে যোগাযোগ করে সেই সম্ভাব্য প্রশ্ন উত্তর তোমরা সংগ্রহ করবে। পাশাপাশি যে আরও যে বিষয়গুলো সেগুলো হচ্ছে, যেহেতু নৈবেদিকের ক্ষেত্রে কোনো সাজেশন দেওয়া সম্ভব হয় না, এই জন্য তোমরা নৈবেদিক সবই পড়তে হবে। এবং এটা পড়ার একমাত্র উপায় হচ্ছে যে প্রতিটা অধ্যায়, যে 5টি অধ্যায় আমি পরীক্ষা নিচ্ছি, 5টি অধ্যায় পড়তে হবে। 5টি অধ্যায়ের ভেতরে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো, সেই বিষয়গুলো সবই পড়তে হবে। আজকে আমরা পড়ব গৃহ সম্পদ বা রিসোর্স, হাউস ম্যানেজমেন্ট অফ ডোমেস্টিক রিসোর্স বা গৃহ সম্পদ ব্যবস্থাপনা। আমরা জানি গৃহের যে ব্যবস্থাপনা কার্যক্রম সংঘটিত হয় কিছু সম্পদকে ঘিরে। গৃহের সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমেই সুষ্ঠু গৃহ ব্যবস্থাপনা সম্পন্ন হয়। একজন গৃহ ব্যবস্থাপক তখনই সফল হবেন যখন তিনি গৃহ সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে পারবেন। এখন আমরা জেনে নিই যে গৃহ সম্পদ আসলে কি, বা সম্পদ বলতে আমরা কি বুঝি। সাধারণত ধন সম্পদ বলতে আমরা টাকা পয়সা, গহনা, বাড়ি, জমি, জায়গা এগুলোকেই বুঝি। কিন্তু অর্থনীতির দৃষ্টিকোণ থেকে সম্পদের একটি সুনির্দিষ্ট সংজ্ঞা রয়েছে। সেই সংজ্ঞাটি হচ্ছে এমন: সম্পদ বলতে যার বিনিময় মূল্য আছে, যা মানুষের দারিদ্র্য বিমোচন করে, যা সহজে এবং যা চাহিদা আছে, যা সহজে হস্তান্তর করা যায়, এমন একটি জিনিসকেই সম্পদ বলা হয়। সেই হিসেবে টাকা পয়সা, গহনা, গাড়ি, বাড়ি, জমি এগুলোকে আমরা সম্পদ হিসেবে বিবেচনা করতে পারি। মার্কিন যুক্তরাষ্ট্রের লেখক রুথ ই ডেকন বলেন, সম্পদ হলো উপায় যা চাহিদা পূরণের ক্ষমতা সম্পন্ন হিসেবে স্বীকৃত। সম্পদ বলতে তিনি সে সমস্ত জিনিসকে বুঝিয়েছেন যা আমাদের লক্ষ্য অর্জনে সহায়তা করে। নিকেল অ্যান্ড রাইসের মতে, রিসোর্স আর অ্যাসেটস ক্যান বি ইউজড টু অ্যাকমপ্লিশ গোল। সম্পদ হচ্ছে সেই ধরনের একটি বস্তু যা আমাদের লক্ষ্য অর্জনে বা আমাদের লক্ষ্য পূরণে সাহায্য করে। উদাহরণ হিসেবে বলতে পারি যে তুমি যদি লেখাপড়া শিখে একজন ভালো চাকরিজীবী হতে চাও, তোমাকে এই যে লেখাপড়া করতে হবে, এর জন্য বইপত্র কিনতে হবে, ভালো শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করতে হবে, এর জন্য কিন্তু অর্থের প্রয়োজন। এক্ষেত্রে অর্থ হচ্ছে তোমার একটি বাস্তব সম্পদ এবং তোমার নিজস্ব মেধা ও যোগ্যতা এটি তোমার মানবীয় সম্পদ। তো সম্পদ সম্পর্কে তাহলে আমরা বলতে পারি যে বস্তুর বিনিময় মূল্য আছে, যা হস্তান্তরযোগ্য, যা দারিদ্র্য মোচনে সহায়তা করে, তাকেই সম্পদ বলা হয়। সম্পদের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন উপযোগ, ক্ষমতাধীন বা আয়ত্তাধীন, সীমাবদ্ধতা, পরস্পর নির্ভরশীলতা এবং পরিচালন যোগ্যতা। আমি আবারও বলছি, সম্পদের কিছু সুনির্দিষ্ট বৈশিষ্ট্য আছে: উপযোগ, সীমাবদ্ধতা, পরিচালন যোগ্যতা, তারপর সীমাবদ্ধতা, ক্ষমতাধীন বা আয়ত্তাধীন। এই বৈশিষ্ট্যগুলো সম্পদের আছে। প্রথমে আমরা দেখি উপযোগ। উপযোগ কি? উপযোগ হচ্ছে সম্পদের প্রধান বৈশিষ্ট্য। মানুষের কোনো অভাব মোচন করার ক্ষমতাকেই উপযোগ বলে। কোনো দ্রব্য সম্পদ বলে বিবেচিত হতে গেলে অবশ্যই তার উপযোগ থাকতে হবে, অর্থাৎ তার অভাব মোচন করার ক্ষমতা থাকতে হবে। অর্থাৎ মানুষের কোনো অভাব পূরণের কাজে তাকে লাগতে হবে। উপযোগহীন দ্রব্য সামগ্রীর দাম দ্বারা ক্রয় বিক্রয়ের যোগ্য নয় এবং সেজন্য তার সম্পদ হতে পারে না। একটা দ্রব্যের উপযোগিতা সবার কাছে একরকম হয় না। একজন পিপাসার্ত ব্যক্তির কাছে পানির যে উপযোগ বেশি, আর পিপাসা মেটার পর পানির উপযোগ তা কমে যায়। আবার কোনো দ্রব্যের ব্যবহার ক্ষতিকর, নীতিবিরুদ্ধ হতে পারে, কিন্তু তা সত্ত্বেও দ্রব্যটি কোনো লোকের চাহিদা মেটাতে পারলে অর্থনীতিতে তার উপযোগ আছে বলে গণ্য করা হয়। যেমন সিগারেট, মদ, এটি ক্ষতিকারক, কিন্তু যখন এটি অর্থনীতি দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে এর একটি উপযোগ আছে।
স্বাস্থ্যের জন্য এটা ক্ষতিকর, কিন্তু যখনই মদ সিগারেটকে যদি তুমি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখো, এর কিন্তু সমাজে ব্যবহার আছে এবং এটি মদ সিগারেটের একটা ব্যবসাও আছে। আবার উপযোগ, সম্পদের উপযোগ বৃদ্ধি করা যায় বিভিন্নভাবে, যেমন আকার পরিবর্তনের দ্বারা, সময় উপযোগী ব্যবহার দ্বারা, স্থানান্তরকরণ দ্বারা, চাহিদা মেটানোর দ্বারা। আকার পরিবর্তন কিভাবে করা যায়? যেমন এক টুকরো কাঠের, আমরা যদি দেখি যে এক টুকরো কাঠ, সেটার হয়তো ওরকম কোনো চাহিদা নেই বা এর কোনো উপযোগ নেই, কিন্তু কাঠটা দিয়ে যখন তুমি একটা ফার্নিচার তৈরি করবে, হতে পারে সেটা একটা পড়ার টেবিল কিংবা একটা চেয়ার, তখন কিন্তু এর উপযোগ বৃদ্ধি পেয়ে যায়। আবার সময় উপযোগী ব্যবহার দ্বারা, একটি দ্রব্য যখন তোমার কাছে আছে, মনে করো শীতের পোশাক তো আমরা আসলে শুধু শীতকালেই পরি, কিন্তু গরমকালে এর প্রয়োজন থাকে না। তাহলে কি হচ্ছে? সময় উপযোগী উপযোগ। শীতের পোশাকের চাহিদাটা কখন বেড়ে যাচ্ছে? শীতের সময় বেড়ে যাচ্ছে, কিন্তু গরমকালে কি আমরা সেই পোশাকটা ফেলে দিচ্ছি? আসলে না, আমরা কি করছি? গরমকালে পোশাকটা সংরক্ষণ করে রাখছি, কিন্তু শীতের সময় সেটাকে আমরা আবার ব্যবহার করছি। তেমনি বিভিন্ন রকম ফল, যেমন আম, তারপরে হচ্ছে জলপাই তো সারা সিজন পাওয়া যায় না, কিন্তু যখন আমরা পাচ্ছি সেটাকে আচার বানিয়ে রেখে সারা বছর আমরা সেটা খেতে পারছি। তো এভাবে আমি জিনিসের সময় উপযোগী ব্যবহার দ্বারাও এই চাহিদা বাড়ানো যায়। স্থানান্তরকরণ, কোনো জিনিসের উপযোগ তার স্থান পরিবর্তনের দ্বারা বাড়ানো যায়। যেমন গাছে একটি ফুল ফুটে থাকলে দেখতে ভালো লাগছে, কিন্তু যখন তুমি এটি অর্থনৈতিকভাবে দেখতে চাও, তাহলে গাছের ফুলটাকে তুলে যদি তুমি বিক্রি করতে পারো, তাকে স্থানান্তর যদি করা যায়, যে ফুলের বাগান এসেছিল, বাগান থেকে তুমি তুলে যখন তুমি এটি বিক্রির জন্য বাজারে নিয়ে যাচ্ছ, এটা একটা অর্থনৈতিক উপকারিতা তৈরি হচ্ছে। এভাবে স্থানান্তরকরণের মাধ্যমেই গাছের একটি ফুল তোমার একটি সম্পদে পরিণত হচ্ছে। চাহিদা মেটানোর দ্বারা, নির্দিষ্ট সময়ে কোনো কিছুর চাহিদা যত বেশি থাকে, অন্য সময় তা থাকে না। চাহিদা অনুযায়ী জিনিস পাওয়া ও এর ব্যবহার করাই হলো চাহিদাগত উপযোগ। যেমন পিপাসা পেলে এক গ্লাস পানির চাহিদা যতটা থাকে, পিপাসা মেটার পর ততটা থাকে না। তাহলে আমরা আজকে সম্পদের কিছু বৈশিষ্ট্যও জানতে পারলাম। সেটা হচ্ছে উপযোগ, স্থানান্তর যোগ্যতা, হস্তান্তর যোগ্যতা, পরস্পর নির্ভরশীলতা, তারপরে হচ্ছে পরিচালনা যোগ্যতা। এগুলো হচ্ছে সম্পদের বৈশিষ্ট্য। আরও কিছু বৈশিষ্ট্য আছে, যেমন সীমাবদ্ধতা। একটি গুণগত মানসম্মত সম্পদ কিন্তু সীমাবদ্ধ। সব সম্পদ কিন্তু অসীম না। যদি মানুষের সম্পদগুলো অসীম হতো, চা মাত্রা যদি সে পেয়ে যেত, তাহলে সেটি কিন্তু সম্পদ হিসেবে পরিগণিত হতো না। শক্তি, গুণগত আর সময় পরিমাণগত দিক দিয়ে সীমাবদ্ধ। তাই সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে আমরা সময় ও শক্তিকে যথাযথভাবে কাজে লাগাতে পারি। আমরা একটা কথা প্রায় যখন আমি ক্লাসে পড়াই, আমাদের মেয়েদের কাছ থেকে শুনতে পারি যে, ম্যাডাম, শক্তি, সময় এগুলোও তো সম্পদ, কিন্তু এগুলো তো অফুরন্ত, এগুলো তো আমরা দেখতে পাই না, কিন্তু এগুলোকে আমরা সম্পদ বলছি কেন? দেখো, সময় এবং শক্তি এটা দেখা যায় না, ঠিক আছে, কিন্তু সময় ও শক্তি ছাড়া কোনো সম্পদকে আমরা কাজে লাগাতে পারি না। সময় কিন্তু সবার ক্ষেত্রে সমান একটি সম্পদ। আমার কাছে যে 24 ঘন্টা বরাদ্দ আছে, তোমার জন্য সে একই 24 ঘন্টাই বরাদ্দ আছে। সময় সম্পদটা সবার জন্য সমান। এবার আসা যাক শক্তি। শক্তি এমন একটি সম্পদ, যে সম্পদের সাহায্যে তুমি অন্য সব সম্পদকে কাজে লাগাতে পারছো। তোমার যদি দৈহিক শক্তি, মানসিক শক্তি না থাকে, তুমি অন্য সম্পদকে কাজে লাগাতে পারবে না। তোমার যদি মেধা শক্তি না থাকে, তোমার মানসিক দক্ষতা যদি না থাকে, তোমার হাতে যতই অর্থ সম্পদ থাক, তুমি কিন্তু সেটা তোমার দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারছো না। এই জন্য এই শক্তিও কিন্তু সীমিত। মানুষ বয়স বাড়ে, তার দৈহিক শক্তি কমে যায়, তার মানসিক শক্তিও কমতে থাকে। এভাবে করে তার শক্তি একসময় হ্রাস পায়, ক্ষয় হয়। তাহলে শক্তি গুণগত আর পরিমাণগত দিক থেকেও আস্তে আস্তে কমতে থাকে, যার কারণে শক্তি সম্পদও একসময় ফুরিয়ে আসে। উদাহরণস্বরূপ, একটি পরিবারের সীমিত হয়। এছাড়া একজন ব্যক্তির জন্য দিন রাত মিলিয়ে 24 ঘন্টা সময় বরাদ্দ। আবার একজন গৃহিণী গৃহের কাজ করার জন্য নির্দিষ্ট পরিমাণ শক্তি ব্যবহার করতে পারে। আবার গুণগত সীমাবদ্ধতাও সমানভাবে গুরুত্বপূর্ণ। যেমন, খুব কম সংখ্যক ব্যক্তির নাচ, গান ও ছবি আঁকার প্রতিভা আছে। আবার বুদ্ধি সীমাবদ্ধতার জন্য একই শ্রেণীর সব ছাত্রছাত্রী সমান জ্ঞান অর্জন করতে পারে না। পরস্পর পরিবর্তনশীলতা। সম্পদ পরস্পর পরিবর্তনশীল হতে হবে।
সম্পদ পরিবর্তনের মাধ্যমে এর গ্রহণযোগ্যতা বাড়ানো যায়। সম্পদ পরিবর্তনশীলতা বিভিন্ন রকম হতে পারে, যেমন বিকল্প সম্পদ ব্যবহার, সম্পদের বিকল্প ব্যবহার। মেয়েরা তোমরা এই দুটো পয়েন্ট প্রায় এক করে ফেলো, যে সম্পদের বিকল্প ব্যবহার, বিকল্প সম্পদ ব্যবহার দুটো কিন্তু এক জিনিস নয়। আমি একটু ভেঙে বলি। বিকল্প সম্পদ ব্যবহার মানে কি? যখন কোনো একটি সম্পদের অভাব হয় তখন আমরা সে অভাব অন্য প্রকার একটি সম্পদ দ্বারা পূরণ করতে পারি। যখন একটি সম্পদের অভাব হচ্ছে তখন সে অভাবটা যখন আমি অন্য আরেকটি সম্পদ দিয়ে পূরণ করছি, সেটা হচ্ছে বিকল্প সম্পদ ব্যবহার। মানে বিকল্প অন্য একটা সম্পদ তুমি ব্যবহার করছো। যেমন চালের দাম বেড়ে যদি যায়, সেক্ষেত্রে আমরা চালের অভাবটা গম দিয়ে বা রুটি দিয়ে পূরণ করতে পারি। এখানে চাল আর গম দুটো কিন্তু আলাদা জিনিস, এক জিনিস না। আচ্ছা, সম্পদের বিকল্প ব্যবহার। সম্পদ একই থাকবে কিন্তু তার ব্যবহার হচ্ছে দুই রকম, একরকম না হয় আর এক রকম। কীরকম দেখি, যেমন কেউ 10,000 টাকা ব্যয় করে বেড়াতে যেতে পারে, অথবা সে ওই টাকা দিয়ে ঘর সাজানোর জন্য উপকরণও কিনতে পারে। এখানে আমার সম্পদের বিকল্প ব্যবহার, মানে সম্পদটা হচ্ছে 10,000 টাকা। সেই 10,000 টাকা আমি বেরিয়ে আসতে পারি কোথা থেকে? আমার মানসিক আনন্দের জন্য। অথবা ওই টাকাটা দিয়ে আমি ঘরের একটা জিনিস করতে পারি, একটা ফার্নিচার করতে পারি, বা আমার ঘর সাজাতে পারি। এটাকে বলা হচ্ছে সম্পদের বিকল্প ব্যবহার। আমার সম্পদটা ঠিক আছে কিন্তু তার ব্যবহারটা বিকল্প হয়ে যাচ্ছে, অন্য একটা ব্যবহার করছি। আর বিকল্প সম্পদ ব্যবহার মানে সম্পদটাই আমার বাধা যাচ্ছে। ওই যে বললাম, যেহেতু যদি চালের দাম বেড়ে যায়, আমি যদি পর্যাপ্ত ভাত মানে ব্যবহার বা ভাত খেতে না পারি, সেক্ষেত্রে আমি রুটি দিয়ে আমার চাহিদাটা পূরণ করতে পারি। এটা হচ্ছে বিকল্প সম্পদ ব্যবহার। আর সম্পদের বিকল্প ব্যবহার, আমার সম্পদ ঠিক থাকবে কিন্তু তার ব্যবহারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। 10,000 টাকা দিয়ে বেড়াতেও পারি, 10,000 টাকা দিয়ে আমি ঘর সাজাতেও পারি। আচ্ছা, আর একটা বৈশিষ্ট্য কি দেখো, সম্পদ পরস্পর সম্পর্কযুক্ত ও নির্ভরশীল। সম্পদের আরেকটি বৈশিষ্ট্য হলো পরস্পর নির্ভরশীলতা। কোনো কিছু তখনই সম্পদে পরিণত হয় যখন তার সাথে সম্পর্কিত আনুষঙ্গিক বিষয়গুলো সুষ্ঠু সংযোগ মানে সাধন হয়। যেমন বাড়িতে ফল ও শাকসবজি করলে দুটো উপকার হচ্ছে তোমার। এক তো তোমার দেহের মানে যে পুষ্টি চাহিদা সেটি পূরণ হচ্ছে, আবার তোমার অর্থ সাশ্রয় হচ্ছে। যে অর্থটা তুমি ফল আর শাকসবজি বাইরে থেকে কিনে আনতে, সেই অর্থটা তোমার বেঁচে যাচ্ছে, কারণ তুমি ঘরেই তোমার ফল ফলাদি এবং শাকসবজি উৎপাদন করছো। রূপান্তর বা সৃষ্টি, খুব কম সম্পদই এদের নিজস্ব আকারে ব্যবহৃত হয়। রূপান্তর দ্বারা সম্পদের ব্যবহার ও প্রাপ্তি বাড়ানো যায়। এর ফলে মোট সম্পদের পরিমাণ বৃদ্ধি পায় এবং পারিবারিক লক্ষ্য অর্জন সহজ হয়। আমরা কি বুঝতে পেরেছি রূপান্তর বা সৃষ্টি? যেমন কোনো একটি সম্পদ, ধরো তোমার সেই সম্পদের প্রয়োজনীয়তাটা মানে প্রয়োজনীয়তা আছে কিন্তু তুমি যেভাবে চাচ্ছো সেভাবে ব্যবহার করতে পারছো না, তাহলে কি তুমি জিনিসটা ফেলে দেবে? বা তুমি কি জিনিসটা আর ব্যবহার করবে না? সেটাকে রূপান্তর করে, খানিকটা পরিবর্তন করে যদি আবার তুমি পুনরায় ব্যবহার করতে পারো, সেটাকে ব্যবহার উপযোগী করে উঠতে পারো, সেটি অনেক বেশি ভালো হয়। যেমন পুরনো শাড়ি যদি থাকে, তুমি মনে করো শাড়িটা পরা যাচ্ছে না, সেক্ষেত্রে সেটা কেটে তুমি টেবিল ম্যাট তৈরি করতে পারো, কাঁথা তৈরি করতে, কাঁথার জন্য ব্যবহার করতে পারো। এটা কি বলছে? রূপান্তর বা সৃষ্টি। যে শাড়িটা তুমি কিনেছো সেটা হয়তো পরিধানযোগ্য আর নেই, কিন্তু তাতে কাঁথা বানালে বা টেবিল ম্যাট বানালে সেটা তোমার একটি কাজে লাগছে, জিনিসটা পরে থাকছে না। বহুবিধ ব্যবহার, একই সম্পদের বহুবিধ ব্যবহার থাকতে পারে। যেমন টেলিভিশন, এটি মানুষের চিত্ত বিনোদনও করতে পারে, আবার টেলিভিশন থেকে কি আমরা অনেক শিক্ষণীয় অনুষ্ঠানও দেখে শিখতে পারি। তোমরা তো এখন টেলিভিশনে রীতিমতো, তোমরা তো জানো, যখন করোনার সময় স্কুল কলেজ সব বন্ধ ছিল, তখন টেলিভিশনে কিন্তু নিয়মিত তোমাদের ক্লাস দেখিয়েছে। প্রত্যেকটা শ্রেণীর প্রত্যেকটি বিষয়ের উপরে টিচাররা টেলিভিশনে ক্লাস নিয়েছে, যাতে তোমরা ঘরে বসে বা সহজেই তোমাদের শিক্ষকদের সান্নিধ্যে আসতে পারো, শিক্ষার সান্নিধ্যে আসতে পারো। তাহলে দেখো একটা টেলিভিশনের কত ব্যবহার। আমরা বিনোদনের জন্য টেলিভিশনমুখী হই, আমরা পড়াশোনার জন্য টেলিভিশনমুখী হই, আবার যখন কোনো কাজ, কোনো খবর, কোনো আপডেট নিউজ পেতেও আমরা টেলিভিশনের দ্বারস্থ হচ্ছি। বিনিময় অর্থ সম্পদের একটি গুরুত্বপূর্ণ ব্যবহার, তবে সকল সম্পদের বিনিময় হয় না, যেমন ভালোবাসা, স্নেহ ইত্যাদি। তবে অর্থনৈতিক সম্পদের বিনিময় হয়। এর জন্য মূল্য যাচাই ও পরিতৃপ্তির পরিমাণ বিবেচনা করতে হয়। তাহলে আজকে আমরা কি পড়লাম?
তৃতীয় অধ্যায় পড়লাম গৃহ সম্পদের ব্যবহার, সম্পদ কি, সম্পদের কিছু বৈশিষ্ট্য পড়লাম। এই যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যর ভেতর থেকে কিন্তু প্রশ্ন আসে, এমনকি অনেক বহু নির্বাচনী প্রশ্ন এই বৈশিষ্ট্যর ভেতর থেকে আসে। তোমরা আরেকটু পড়লে এই সম্পদ অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে, এবং এটি এমন একটি অধ্যায় যেখান থেকে প্রতি বছর বোর্ডে প্রশ্ন আসে। কোনো বছর এমন একটি বছর নেই যে এই অধ্যায় থেকে একটি প্রশ্ন আসে না। এজন্য এটা তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়। মেয়েরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং সেই হিসাবে তোমরা পড়াশোনা করো।